আজকে আমরা একটা গভীর আলোচনায় ডুব দেব আরিফ আজাদের জীবন যেখানে যেমন বইয়ের একটা বিশেষ গল্প নিয়ে মহিয়সী। হ্যাঁ, গল্পটা হোসেন নামের একজন তরুণ লেখককে ঘিরে। তার জীবনের একটা গুরুত্বপূর্ণ মোড়, একটা সুযোগ, আর তার ভেতরে দ্বন্দ্ব নিয়ে। ঠিক, ঢাকায় একটা নামকরা সাপ্তাহিক পত্রিকা থেকে ডাক আসে তার, কিন্তু এই সুযোগটাই যেন তাকে একটা পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেয়। মানে নৈতিকতার পরীক্ষা, খ্যাতি আর বিবেকের মধ্যে টানা পড়েন। একদম। তো আজকের এই বিশ্লেষণে আমরা এটাই দেখব কিভাবে খ্যাতির হাতছানি, নিজের বিশ্বাসের প্রতি সৎ থাকা, এই বিষয়গুলো হোসেনকে প্রভাবিত করে, আর মহিয়সী বলতে আসলে কি বোঝায় বা কাকে বোঝায়। খুব ইন্টারেস্টিং একটা আলোচনা হতে চলেছে, কারণ এটা শুধু এক তরুণের লেখক হওয়ার গল্প নয়। না, একদমই না। এটা তো আসলে নিজেকে চেনা, নিজের মূল্যবোধকে খুঁজে পাওয়ারও গল্প। মানে সমাজের সাফল্যের যে গতানুগতিক ধারণা আছে, তার বাইরে গিয়ে নিজের সত্যকে, নিজের বিবেককে আঁকড়ে ধরার যে সাহস, সেটাই এই গল্পের মূল শক্তি মনে হয় আমার। তাহলে শুরু করা যাক হোসেনের যাত্রাটা দিয়ে। সে একজন বেকার তরুণ, স্বপ্ন দেখে লেখক হওয়ার। হ্যাঁ, আর দেখুন, মজার ব্যাপার হলো তার প্রথম লেখার আইডিয়াটা আসে খুব অদ্ভুত একটা জায়গা থেকে। ওই যে ভিন গ্রহের লোকটার সাথে দেখা হওয়াটা। ঠিক, এমন একজনের সাথে দেখা যে নিজেকে অন্য গ্রহের বাসিন্দা বলছে। লোকটার কিছু কথা হোসেনকে খুব ভাবায়, যেমন আমাদের দুনিয়ার সূর্যের আলো কত মোলায়েম আর স্নিগ্ধ। যদিও পরে জানা যায় যে লোকটার মানসিক সমস্যা ছিল, মানে ইনসমনিয়া বা এরকম কিছু। হ্যাঁ, কিন্তু ওই মুহূর্তের জন্য হোসেনের কল্পনা শক্তিটা যেন উস্কে ওঠে। এটাই তো সৃজনশীলতার মজা, তাই না? অনুপ্রেরণা কখন কোথা থেকে আসে বলা মুশকিল। তো এই অভিজ্ঞতা থেকেই হোসেন লিখে ফেলে ভিনগ্রহী আগন্তুক, একটা সায়েন্স ফিকশন। আর বন্ধুরা বেশ পছন্দ করে লেখাটা। আলমগীর, বাচাল শাওন, যুক্তিবাদী মিজান, সবাই। মিজানি তো ওকে বলে যে লেখাটা ঢাকায় পাঠানো উচিত, সাপ্তাহিক 9 দিন পত্রিকায়। হ্যাঁ, ওর উৎসাহেই হোসেন লেখাটা ডাকে পাঠিয়ে দেয়। আর তারপরই তো সেই যাকে বলে জ্যাকপট। হ্যাঁ, অপ্রত্যাশিতভাবে 9 দিন পত্রিকার সম্পাদকের কাছ থেকে চিঠি আসে আদিত্য আদি। চিঠিতে শুধু যে লেখাটা ছাপা হবে তাই নয়, রীতিমতো ভূয়সী প্রশংসা। কি বলেছিলেন যেন? হ্যাঁ, দুর্দান্ত একটা রহস্য গল্প, পাঠককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার অসম্ভব ক্ষমতা, এইসব। বাহ, আর সাথে একটা চেকও ছিল, তাই না? 5,000 টাকার। ঠিক, মিজানের ভবিষ্যৎবাণী ফলে গেল একেবারে। হোসেনের কাছ তো এটা ঈদের আনন্দের মতো। ভাবুন একবার, প্রথম লেখা, আর তাতেই এইরকম সাড়া। অবশ্যই, আত্মবিশ্বাস তো তুঙ্গে ওঠার কথা। তবে এখানেই শেষ নয়। মাসখানেক পর আরেকটা চিঠি। দ্বিতীয় চিঠি? হ্যাঁ, সম্পাদক আদিত্য আদি আবার লিখেছেন, জানিয়েছেন গল্পটা পাঠকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। বাহ। আর তাই তিনি হোসেনকে অফিসে চায়ের নিমন্ত্রণ জানিয়েছেন। চায়ের নিমন্ত্রণ? নাকির পেছনে আরও কিছু ছিল? বন্ধুদের কি মনে হচ্ছিল? শাওন তো ঠাট্টা করে বলছিল হোসেন এবার তারকা হয়ে যাবে। কিন্তু মিজান, সে তো যুক্তিবাদী, সে ফান্সি করে বলল সম্ভবত পত্রিকা ওকে চাকরি দিতে চায়, হয়তো ফিচার লেখার কাজ বা নিয়মিত গল্প লেখা, এরকম কিছু। এই আশা নিয়েই তাহলে হোসেন গেল 9 দিন অফিসে। হ্যাঁ, অফিসের অভিজ্ঞতাটাও একটু অন্যরকম ছিল শুরুতে। দারওয়ান প্রথমে একটু রূঢ় আচরণ করে, কিন্তু যেই শুনল হোসেনের নাম, ও, মানে ভিন্নগ্রহী আগন্তুকের লেখক। ঠিক তখন দারওয়ানের আচরণ একেবারে বদলে গেল, বেশ শ্রদ্ধাপূর্ণ। হোসেন একটু অবাকই হয়। ভেতরে সম্পাদকের সাথে দেখা হলো, আদিত্য আদি সাহেব। হ্যাঁ, খুব উষ্ণ অভ্যর্থনা জানালেন তিনি। হোসেনের বয়স দেখে তো বেশ অবাক। মানে এত কম বয়স? হ্যাঁ, বললেন একেবারে তাগড়া জোয়ান, কিন্তু লেখার গভীরতায় তিনি মুগ্ধ। বলছিলেন যে তরুণরা যে এখনও এমন অসাধারণ লেখা দিতে পারে, সেটা দেখে তার পুরনো বিশ্বাস ফিরে এসেছে। আর যখন শুনলেন যে এটাই হোসেনের প্রথম প্রকাশিত লেখা, তখন তো আরও অবাক। বললেন, আপনি তো আস্ত একটা আশ্চর্য মানুষ ভাই। এরপরই কি চাকরির প্রস্তাবটা এলো? সরাসরি নয়। আদি সাহেব জানালেন তারা একজন সৃজনশীল লেখক খুঁজছেন বেশ কিছুদিন ধরে। হোসেনকে তাদের যোগ্য মনে হয়েছে। তবে একটা শর্ত আছে। হ্যাঁ, চূড়ান্ত সিদ্ধান্তের আগে একটা কাজ করতে হবে, এটাই আসল পয়েন্ট। কি সেই কাজ? পত্রিকা আসন্ন নারী দিবস উপলক্ষে একটা বিশেষ প্রজেক্ট হাতে নিয়েছে, নাম মহিয়সী। মহিয়সী?
আচ্ছা। হোসেনকে এই প্রজেক্টের জন্য একটা গল্প লিখতে হবে, আর গল্পের কেন্দ্রবিন্দু হবেন একজন পরিচিত নারী আন্দোলনকর্মী, সুলেখা সাথী। সুলেখা সাথী, তার মানে বেশ পরিচিত মুখ। হ্যাঁ, এটাই হবে হোসেনের ফাইনাল ইন্টারভিউ, বা বলা ভালো একটা পরীক্ষা। বাহ, একদিকে বিশাল সুযোগ, স্বপ্নের চাকরি পাওয়ার সম্ভাবনা, অন্যদিকে একজন বিখ্যাত মানুষকে নিয়ে লেখার চ্যালেঞ্জ। হোসেন রাজি হল? সানন্দে সে চ্যালেঞ্জটা নিল। সুলেখা সাথীর সাক্ষাৎকার নিতে তার বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হল। কিন্তু সেখানে গিয়ে তার অভিজ্ঞতাটা, সেটা কি প্রত্যাশা মতো ছিল? মোটেই না, বরং অভিজ্ঞতাটাকে বলা যায় মোহভঙ্গের। মোহভঙ্গ কেন? সুলেখার সাথীর অ্যাপার্টমেন্টটা ছিল ভীষণ বিলাসবহুল, রাজকীয় সজ্জা, মানে শ্বেতপাথরের কাজ, দামি পেইন্টিং, বহুমূল্য আসবাব। হোসেন একটু সংকুচিতই হয়ে পড়েছিল। একজন নারী অধিকার কর্মী জীবনযাত্রার সাথে হয়তো সে মেলাতে পারছিল না। হয়তো। তবে আসল ঘটনাটা ঘটল আলোচনার মাঝে। ওই চায়ের ঘটনাটা, তাই না? হ্যাঁ, রাজিয়া নামের একটা ছোট্ট কাজের মেয়ে, বয়স 7 কি 8 হবে। সে চা দিতে এসে অসাবধানে হোসেনের নোটপ্যাডে একটু চা ফেলে দেয়। আর তাতেই সুলেখার সাথী ভয়ঙ্কর রেগে যান, মানে প্রচণ্ড। মেয়েটাকে কষে একটা চড় মারেন। বলেন কি? হ্যাঁ ছোট্ট একটা ভুলের জন্য? হ্যাঁ, শুধু তাই নয়, খুব খারাপ ভাষায় বকাবকি করেন। দূর হ আমার চোখের সামনে থেকে, আপদ কোথাকার। এমনকি এমন কথাও বলেন যে বাসায় একদল জন্তু জানোয়ার পালছি আমি। এটা তো অবিশ্বাস্য, বিশেষ করে যিনি নারী অধিকার, মানুষের অধিকার নিয়ে কথা বলেন। ঠিক এখানেই হোসেনের ধাক্কাটা লাগে। একজন শিশুর প্রতি, বিশেষ করে যে তার আশ্রয়ে কাজ করে, তার প্রতি এমন নির্দয় আচরণ, এটা তাকে ভীষণভাবে নাড়া দেয়। এই ঘটনার অভিঘাত নিশ্চয়ই আরও গভীর হয়েছিল পরে, যখন সে টিভিতে অন্য চিত্র দেখে। একদম। পরে সে টিভিতে দেখে এই একই সুলেখা সাথী নারী অধিকারের এক সমাবেশে ভাষণ দিচ্ছেন, গার্মেন্টস কর্মীর গায়ে হাত তোলার ঘটনার প্রতিবাদে জ্বালাময়ী বক্তব্য রাখছেন। কি বলছিলেন তিনি? বলছিলেন, একজন নারীকে অসম্মান করার, তার গায়ে হাত তোলার অধিকার এই পুরুষ সমাজকে কে দিয়েছে? ওহ, মানে কথায় আর কাজে আকাশ পাতাল তফাত। হ্যাঁ, এই দ্বিচারিতা, এই ভণ্ডামিটা হোসেনকে একেবারে স্তব্ধ করে দেয়। সে কিছুতে এটা মেনে নিতে পারে না। সে উপলব্ধি করে যে সুলেখা সাথীর বাইরের যে রূপটা, মানে মানবতাবাদী অধিকার সচেতন রূপটা, সেটা একটা মুখোশ। তার ভেতরের রূপটা ঠিক উল্টো, রূঢ়, অমানবিক। গল্পে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে, মাছের মায়ের পুত্রশোক। ঠিক, মানে লোক দেখানো কান্না বা সহানুভূতি, যার মধ্যে আসলে কোনো আন্তরিকতা নেই। সুলেখার সাথী প্রতিবাদকে হোসেনের ঠিক সেরকমই মনে হয়। এই উপলব্ধির পর হোসেনের পক্ষে কি আর সম্ভব ছিল তাকে মহীয়সী হিসেবে আঁকা, বিশেষ করে যখন চাকরিটা এর ওপরই নির্ভর করছে? না, সম্ভব ছিল না। এখানেই আসে সেই কঠিন সিদ্ধান্তের মুহূর্তটা। একদিকে স্বপ্নের চাকরি, খ্যাতি, নিরাপত্তা, অন্যদিকে নিজের বিবেক, চোখে দেখা সত্য। সে দ্বিতীয়টাকেই বেছে নেয়। এটা একটা অসাধারণ সিদ্ধান্ত। সে কি করল তাহলে? সে আবার 9 দিন অফিসে গেল, সম্পাদক আদিত্য আদির সাথে দেখা করে সরাসরি জানিয়ে দিল সে সুলেখা সাথীকে নিয়ে মহীয়সী গল্পটা লিখতে পারবে না। কারণটাও নিশ্চয়ই বলেছে। হ্যাঁ, খুব স্পষ্টভাবে বলেছে, আমি আসলে এমন কাউকে নিয়ে গল্প লিখতে পারি না যিনি তার কাজে, তার কথায় সৎ নন। তার মানে সে জেনে শুনে বুঝে শুনে সুযোগটা হাতছাড়া করল। হ্যাঁ, এটা করতে যে নৈতিক জোর লাগে তা ভাবা যায়। খ্যাতির মোহ, চাকরির নিরাপত্তা, কোনো কিছুই তাকে তার বিশ্বাস থেকে, তার সত্য থেকে টলাতে পারল না। এটা তো শুধু একটা চাকরি প্রত্যাখ্যান নয়। না না, এটা আসলে প্রচলিত সাফল্যের যে ধারণা, সেটাকেই চ্যালেঞ্জ করা। যে সত্য সে দেখেছে, তার প্রতি বিশ্বস্ত থাকাটাই তার কাছে সবচেয়ে জরুরি মনে হয়েছে। এর মধ্যে এক ধরনের মুক্তিও আছে, তাই না? অসত্যের সাথে আপোষ না করার যে আনন্দ। একদম। তো চাকরিটা হলো না, সে বাড়ি ফিরে এলো। হয়তো কিছুটা হতাশ, কিন্তু নিজের সিদ্ধান্তের প্রতি সে স্থির। বাড়ি ফিরে সে তার মাকে দেখল অন্যভাবে, তাই তো? হ্যাঁ, এই মুহূর্তটা গল্পের একেবারে কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। সে তার মা জাহানারা বেগমকে দেখল রান্নাঘরে, খুব সাধারণ আটপোড়ে পরিবেশ, পাটপাতার বেড়া দেওয়া রান্নাঘর, মাটির চুলোয় ভীষণ কষ্টে আগুন ধরাচ্ছেন, ধোঁয়ায় চোখ জ্বলছে। এই অতি সাধারণ দৃশ্যটা তার মনে অন্যরকম প্রভাব ফেলল। ঠিক, বাইরের জগতের তথাকথিত মহীয়সীর আসল রূপটা দেখার পর সে এবার নিজের ঘরের দিকে তাকাল। তার মনে হল, আরে
আসল মহীয়সী তো আমার ঘরেই আছে। মানে তার মা? হ্যাঁ, সে উপলব্ধি করল বাবাকে হারানোর পর থেকে তার মা যে অসম্ভব কষ্ট করেছেন, নীরবে ত্যাগ স্বীকার করে তাকে আর তার বোনকে আগলে রেখেছেন। সেই সংগ্রামটাই তো মহত্ব। একদম। হোসেনে নিজের ভাষায়, স্বামী হারানো একজন সরলা নারীর জীবনে যতখানি সংগ্রামের গদ্য আর পদ্য থাকতে হয়, আমার মায়ের জীবনে তার সবটাই ভীষণ রকম উপস্থিত। অথচ এতদিন সে মায়ের এই রূপটা ঠিক চিনতে পারেনি। তাহলে এতদিন ধরে সে যে মহীয়সীকে খুঁজছিল বাইরে, তাকে সে পেল একেবারে নিজের ভেতরে, নিজের মায়ের মধ্যে। যাকে হয়তো সমাজ মহীয়সীর তকমা দিবে না, যার জীবনের গল্প হয়তো পত্রিকার পাতায় ছাপা হবে না, কারণ তাতে চাকচিক্য নেই। কিন্তু এই আবিষ্কারটাই তাকে আসল সত্যটা চিনিয়ে দিল। এটা এক অসাধারণ উপলব্ধির মুহূর্ত। লেখক এখানে খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন, মহত্ব আসলে চাকচিক্য বা আরোপিত ব্যক্তিত্বে থাকে না, থাকে নীরবে করা ত্যাগ, সততা আর দৃঢ়তায়। হ্যাঁ, হোসেনের এই উপলব্ধি শুধু তার লেখার বিষয়বস্তুকেই যে বদলে দিল তা নয়, আমার মনে হয় তার পুরো জীবন দর্শনকেই এটা নাড়া দিয়ে গেল। এরপর সে কি করল? নতুন গল্প লিখল? হ্যাঁ, সে তার মা জাহানারা বেগমকে নিয়েই লিখল মহীয়সী গল্পটা। সেই গল্পটা কি সে আবার 9 দিন অফিসে পাঠালো? হ্যাঁ, পাঠালো। তবে সাথে একটা চিঠিও দিল। সেই চিঠিতে কি লেখা ছিল? নিশ্চয়ই ব্যাখ্যা করেছিল কেন সে সুলেখা সাথীকে নিয়ে লেখেনি। হ্যাঁ, খুব খোলামেলাভাবে লিখেছিল। কেন সে সুলেখা সাথীকে নিয়ে লিখতে পারল না, তার দ্বিচারিতার কথা, আর কেন তার মা, এই সাধারণ গ্রামীণ নারী, তার চোখে সত্যিকারের মহীয়সী। সে কি আশা করেছিল এই লেখাটা ছাপা হবে? না, চিঠিতে সে এটা উল্লেখ করে যে সে জানে এই সাদামাটা গল্প হয়তো ছাপা হবে না, কারণ এতে শহরে আভিজাত্য নেই, এর কোনো বাণিজ্যিক মূল্য নেই। বাহ! তার মানে ফলাফল প্রায় জেনেই সে সত্যটা তুলে ধরার সিদ্ধান্ত নিল। এটাই তো সবচেয়ে বড় কথা। বাণিজ্যিক সাফল্য বা খ্যাতির চেয়ে নিজের বিবেকের কাছে সৎ থাকা, সত্যটাকে প্রকাশ করতে পারা, এটাই তার কাছে মুখ্য হয়ে দাঁড়াল। তার শেষ কথাটা কি ছিল চিঠিতে, বা তার অনুভূতিটা? তার অনুভূতিটা ছিল আত্মতৃপ্তির। সে লিখেছে বা ভেবেছে যে সত্যকে আলিঙ্গন আর মুখোশের আড়ালে থাকা মিথ্যাকে পায়ে ঠেলতে পারার আনন্দে আনন্দিত সে। এই আনন্দটাই তার আসল পাওয়া। চাকরি, খ্যাতি এগুলোর চেয়ে অনেক বড়। একদম। সে হয়তো তথাকথিত বিচারে ব্যর্থ হল, চাকরিটা পেল না, বিখ্যাত হল না, কিন্তু সে নিজের নৈতিকতার কাছে জয়ী হল। গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু আমাদের জন্য অনেক ভাবনার খোরাক রেখে যায়। সত্যিই তাই। পুরো গল্পটা, হোসেনের এই যাত্রা আমাদের অনেক কিছু নিয়ে নতুন করে ভাবতে শেখায়। যেমন ধরুন, সমাজে আমরা যাদের বড় করে দেখি, যাদের মহৎ বলি, বা যারা অনুপ্রেরণা হিসেবে পরিচিত, তাদের আসল রূপটা আমরা কজন জানি বা জানার চেষ্টা করি? তাদের পাবলিক ইমেজ আর ব্যক্তিগত সততার মধ্যে ফারাক থাকতে পারে, এবং প্রায়শই থাকে। সুলেখা সাথী চরিত্রটা তো এর জলজ্জান্ত উদাহরণ। অন্যদিকে জাহানারা বেগমের মতো চরিত্রগুলো মহত্বের অন্য একটা সংজ্ঞা দেয়, যেখানে আড়ম্বর নেই, প্রচার নেই, কিন্তু আছে নীরব দৃঢ়তা, আত্মত্যাগ, গভীর মমতা আর খাঁটি সততা। তার মানে গল্পটা আসলে মহত্বের প্রচলিত ধারণাকেই চ্যালেঞ্জ করছে। বলছে যে খ্যাতির আলোয় যারা থাকেন, শুধু তারাই নন, তাদের বাইরেও, আমাদের চারপাশে অতি সাধারণ জীবনেও অসংখ্য মানুষ নীরবে অসাধারণ সংগ্রাম করে চলেছেন। তারাই হয়তো আসল নায়ক, আসল মহীয়সী। এটা আমাদের নিজেদের মূল্যায়ন পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলে। আমরা কি প্রায়ই বাইরের সাফল্য, স্টেটাস, পরিচিতি দেখেই মানুষকে বিচার করি? নাকি তাদের ভেতরের গুণ, তাদের সততা, তাদের ত্যাগের দিকে তাকানোর চেষ্টা করি? হোসেনের মতো সেই নৈতিক সাহসটা কি আমাদের আছে, যখন প্রয়োজন হয় তখন খ্যাতির মোহ বা সুবিধার হাতছানি উপেক্ষা করে নিজের বিবেকের প্রতি সৎ থাকার? আজকের দিনে এটা খুব জরুরি একটা প্রশ্ন, কারণ তথ্যের স্রোতে আসল নকল বোঝাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই গল্পটা সেই বিবেক বোধটাকে, সেই সততাকে আঁকড়ে ধরার কথাই বলে। আর এখানেই হয়তো আমাদের আজকের আলোচনার শেষ কথাটাও চলে আসে। একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য ভাবার। বলুন। আমাদের চারপাশে এমন কত জাহানারা বেগম আছেন, কত মানুষ আছেন যারা প্রচারের আলোয় আসেন না, যাদের গল্প হয়তো কোনোদিন লেখা হবে না, কিন্তু যারা নীরবে প্রতিদিন নিজেদের জীবনে মহত্বের স্বাক্ষর রেখে চলেছেন? সেই সব অনালোচিত মহীয়সীদের আমরা কিভাবে চিনতে পারি? তাদের প্রাপ্য সম্মানটুকু কিভাবে দিতে পারি? হয়তো উত্তরটা হলো, মহত্বের খোঁজটা বাইরের চাকচিক্য বা কোলাহলে নয়, নিজের খুব কাছে,
অতি সাধারণের মধ্যেই সেটা লুকিয়ে থাকে। আমাদের শুধু সেই দেখার চোখটা তৈরি করতে হবে, সেই সংবেদনশীল মনটা বাঁচিয়ে রাখতে হবে।